যে ভোলা ১ আসন থেকে আপনাকে নমিনেশন দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে অনেকজন। আসলে ভোলা ১ আসনে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে কি? আর এবং আসলে সবার যে একটা দাবি যে ভোলা বরিশাল সেতুটা করার জন্যে, কিন্তু আপনি মূল মাথায় রয়েছেন এবং দীর্ঘদিন যাবত এই বিএনপির জন্য আপনি ১৭ বছর নেতাকর্মীরা আপনাকে পাইছে, আপনার আপনার উপরে আশা এবং বিশ্বাস ছিল, সেইটাই আসলে তাদের আশা পূরণ হয়েছে। এখন আপনার পরিকল্পনা রয়েছে কি তাদের জন্য এবং আপনার এলাকা নিয়ে, এই ব্যাপারে একটু বলবেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ২০১৮ সালেও নির্বাচন করেছি আমাদের দলীয় নির্দেশে। বলা ১ আসনে আমরা নির্বাচন করেছি। তখন তো জানেন আওয়ামী দুঃশাসনের সময় রাত্রি ভোট হয়ে গেছে, সেখানে আমার হওয়ার কোনো প্রস্তুতি আসে না। যাই হোক, এবার আমাকে দয়া করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সেই নেতা, আমরা যার জন্য যাকে নিয়ে গর্ব করি, আন্দোলন করি, তারেক রহমান সাহেব আমাকে ভোলা ১-এর জন্য নমিনেশন দিয়েছেন। আসলে মোটটা কথা হলো, রাজনৈতিকভাবে আমার বড় ভাই মোশাররফ সাজাদ ভোলায় বিএনপিকে তিনি গোড়াপত্তন করেন। উনি আদর্শবান একজন ব্যক্তি ছিলেন এবং ভোলাকে গড়ে তোলার জন্য বহু পরিকল্পনা করেছেন, অনেক কিছু করেছেনও বটে। এখন আমি যদি নির্বাচিত হই আগামীতে, সেই নির্বাচনে মানুষ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমারও কিছু চিন্তা ভাবনা রয়েছে ভোলা নিয়ে। কারণ যেহেতু আমরা রাজনীতির সঙ্গে জড়িত আজকে দীর্ঘদিন ধরে, আমার ভোলাবাসী আমাদের দিকে তাকিয়েছে, বিভিন্ন রকম অভাব অভিযোগ এই জেলায় রয়েছে। আমরা একটা বিচ্ছিন্ন দ্বীপ, সকলেই জানেন। আমাদের অনেক কষ্ট, ঝড় বৃষ্টি যেমন আছে, যাতায়াতের কষ্ট, লেখাপড়ার কষ্ট, সব কিছু নিয়ে আমরা বসবাস করছি ভোলাকে নিয়ে। সুতরাং এই সমস্ত ব্যাপারে আমাদের দৃষ্টি দিতে হবে, ভূমিকা রাখতে হবে, যেটা অতীতে সব কিছু করা সম্ভব হয়নি। যেটা প্রথম থেকেই আমি বলতেছি, আমাদের যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত করুণ। ভোলার থেকে কোনো রুগী ঢাকায় নিয়ে যাওয়া বা বরিশাল নিয়ে যাওয়া দুর্যোগ আবহাওয়ায় বৃষ্টি বাদল হলে সম্ভব হয়ে ওঠে না। এখানে আমাদের একটি দাবি, দীর্ঘদিনের দাবি, একটা ব্রিজ ভোলা বরিশাল রাস্তা করা, এবং এই দাবিটা সবচেয়ে আগে আসছে এবং এই দাবির প্রতি আমার সমর্থন রয়েছে। আমরা আন্দোলন অলরেডি আমরা করেছি। আমরা ভোলাবাসী নামে একটা সংগঠনের নিয়ে আমরা দেন দরবার করছি দীর্ঘদিন ধরে, এবং সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকারও এটাকে করবেন বলে আমাদেরকে আশা দিয়েছেন, বলেছেন একটা ব্রিজ হবে এবং রাস্তা হবে। এটা আমাদের মাথায় রয়েছে, এটা নিয়ে আন্দোলন করব এবং যাতে করা যায় আগামী সরকারের কাছে আমাদের দাবি থাকবে। এছাড়া ভোলার নদী ভাঙন একটা প্রচণ্ড পুরাতন রোগ, ভোলার জন্য কিছু কিছু জায়গায় ব্লক দিয়ে নদী ভাঙনকে রোধ করা হয়েছে, কিছুটা কন্ট্রোল করা হয়েছে। আরও ব্যাপকভাবে এর উপর কাজ করা উচিত, যাতে করে সারা জীবনের জন্য অন্তত এই দ্বীপটি নদী গর্ভে বিলীন হয়ে না যায়, কৃষকের ক্ষতি না হয়, জলোচ্ছ্বাস থেকে মানুষ মুক্ত পায়। এর উপর একটা মাস্টার প্ল্যান সরকার দিবে, এইভাবে আমরা কাজ করব আগামী দিনের জন্য। তারপরে রয়েছে শিক্ষা দীক্ষা, শিক্ষার মান ভোলায় খুব বেশি ভালো বলে আমি বলবো না। এখানে শিক্ষার মানের দিকে দৃষ্টি দিতে হবে, লেখাপড়ার দিকে দৃষ্টি দিতে পারে। ছেলেমেলে লেখাপড়া না শিখলে আগামী দিনের দেশকে পরিচালনা করার জন্য যে দায়িত্ব তারা পাবে, তারা দেশ কীভাবে পরিচালনা করবে, দেশকে কীভাবে এগিয়ে দিয়ে যাবে। এই জন্য শিক্ষার সুবিধার জন্য এখানে যেমন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, তেমনি আরেকটি ব্যাপার হলো চিকিৎসা। এই চিকিৎসা ভোলা মানুষের চিকিৎসার জন্য ভোলার বাইরে নিয়ে যেতে হয়। ভোলা হসপিটালটি যথেষ্টভাবে প্রস্তুত নয়। তারা ২০০ বেডের কথা বলে, কিন্তু সেই ব্যবস্থাপনা এখানে মোটেও নাই। আমরা সেটার দিকে দৃষ্টি দেওয়ার জন্য সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ আগেই করেছি, সেটা যাতে বাস্তবায়িত হয় আমরা সরকারের কাছে দাবি তো রাখবই। আগামী সরকারে, যে সরকারই আসুক, বিএনপি সরকার আশা করি আসবে, আসলে আমরা এই দুর্যোগ মোকাবিলা করে এই স্বাস্থ্যর দিকে তাকিয়ে ভোলাবাসীর স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমরা কাজ করব। এটা হলো আমাদের মূল জিনিস, সামনে রেখে আমি এগিয়ে যাব। এবং আরেকটি কথা আমি যেটা চাই,
আমাদের এই ভোলা অঞ্চলে শান্তি যাতে বিরাজ থাকে। আমরা বহু ধর্ম বর্ণ দল এখানে রয়েছে, এটাই থাকবে, এটাই স্বাভাবিক, এটাই আমাদের অহংকার। আমরা সবাইকে নিয়ে এই দেশ গড়ার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। দেশ গড়ায় সকলের সহযোগিতা আমি কামনা করব। সকলকে নিয়ে আমি আগামী দিনে এগিয়ে যেতে চাই, এটাই আমার প্রত্যাশা। আর বলেন। জি, কিন্তু আজ কিছুদিন আগে বিজিবি এবং আপনাদের বিএনপির ভিতরে দুইটা গ্রুপের একটা সমস্যা হয়েছে, জন্য তা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আসলে এই ব্যাপারটা আপনি কিরকমভাবে দেখছেন এবং কি কেন এই ঝগড়াটা হইতে পারে? এটা একটা রাজনৈতিক ঝগড়া, এটা আমি পছন্দ করি না, কারণ আমি শান্তিপ্রিয় মানুষ। ঘটনাটা আকস্মিকভাবে ঘটে গেছে এবং এই জন্য আমাদের ছেলে, উভয় পক্ষের ছেলেরাই আহত হয়েছে, যেটা কোনো প্রয়োজন ছিল না, দরকারও ছিল না। এটার জন্য অত্যন্ত মর্মাহত আমি। তবে সেই মুহূর্তে বা সেই সময় আমি ভোলায় ছিলাম না। আমি ভোলায় থাকলে হয়তোবা এটা করতে আমি দিতাম না, বা আমি যেভাবে হোক এটাকে আমি রেসিস্ট করতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি আমি ঢাকায় ছিলাম। তবুও দায়িত্ব আমরা এড়াতে পারি না। আমি সবাইকে বলবো শান্ত থাকার জন্য, এবং এই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা যেটা আমাদের মধ্যে আছে, রয়েছে, এটা যেন না থাকে আগামীতে। তার উপর আমি কাজ করব, সকলকে দিয়ে আমি কাজ করব, এটা আমি বলেছি। আমার সকলকেই দরকার। আমি এটা দুঃখজনক ঘটনার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত, এবং এর পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে ভোলা সদর থানার কর্মকাণ্ডকে স্থগিত করা হয়েছে সাময়িকভাবে। এটারও একটা পরিসমাপ্তি হবে, কেননা আগামী নির্বাচন করতে হলে আবার থানা যদি সক্রিয় না থাকে, না করা যায়, তাহলে তো নির্বাচনে কর্মকাণ্ড বিএনপি ব্যাহত হবে বলে আমি মনে করি। এই ব্যাপারে নিশ্চয়ই সরকার নয়, আমার দল চিন্তা ভাবনা করে একটা ব্যবস্থা নেবে, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা, আপনার সেখানে তো ইসলামী আন্দোলন ফেরাতি ঘোষণা করেছে, তারা ইতিমধ্যে নির্বাচনী কার্যক্রম প্রচারণা চালাইছে। আসলে তাদের ভিতরে, এবং এখানে জানেন বিজিবি ফেরাতি দেওয়ার হয়তো তারা নাও দিতে পারে। যদি না দেয়, বিজিবির ভোটগুলো আপনি পাবেন, এবং ইসলামী আন্দোলন ফেরাত থেকে আপনি কতটুকু আপনার কর্তৃপক্ষ মনে করেন? শোনেন, এই ব্যাপারে আমার বক্তব্য অত্যন্ত ক্লিয়ার। আমি বিএনপি নমিনি ঠিকই আছে, কিন্তু দেশ গড়ার কাজে, দেশের উন্নয়ন, স্থানীয় লোকের উন্নয়ন, দেশের উন্নয়নের জন্য আমি আমার হাত খোলা। যে আসবে, যে সহযোগিতা করবে, তার সহযোগিতা আমি নেব। আমি বাস্তবিকভাবেই, বাস্তবতার খাতিরেই আমি আহ্বান করছি সকল দলকে, সকল শান্তিপ্রিয় দলকে, সকল ভোলাবাসীকে আমি দলমত নির্বিশেষে আহ্বান করছি, আসুন আমার হাতকে শক্তিশালী করুন। আমি ভোলাবাসীর জন্য কিছু করতে চাই, এই আমার বাসনা। আমি সকলকে আহ্বান করি আমার সঙ্গে যাতে থাকে, আমার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সমর্থন দেবেন, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা, যে আপনার সাথে যে আরেকজন প্রার্থী বিএনপি থেকে নমিনেশন চাইছে, যেমন এখন তো দল থেকে আপনাকে দিয়েছে, তার সাথে কোনো যোগাযোগ এবং তার সমর্থকদের ভোট আপনি কতটুকু আশা করেন? তার সাথে আপনার সম্পর্ক কীরকম রয়েছে? বরাবরই তাদের সঙ্গে আমার কারোই ব্যক্তিগত সম্পর্ক খারাপ কোনোদিনই ছিল না। তারা নিশ্চয়ই চাইতে পারে, গণতান্ত্রিক অধিকার। আবার যে কোনো কর্মীরাই দাবি করতে পারে, চাইতে পারে, নমিনেশন চাইতে পারে, এটা অন্যায় কিছু না। এটাই গণতন্ত্রের সিস্টেম। 10 জনে চাবে, দল যাকে ভালো মনে করবে তারকেই দিবে। এবং দলের কাছে তারা সকলেই ওয়াদাবদ্ধ যে দল যাকে নমিনেশন দিবে তার পক্ষেই ধানের শীষে যারা আছেন সকলে মিলে কাজ করবে, এটা তারা জানেন এবং তারা এটা বিশ্বাসও করেন। আমিও তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি এবং তারা নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবে। যেহেতু আমি ধানের শীষের প্রতিনিধি, ধানের শীষের নমিনি, অবশ্যই তারা যেহেতু দল করে, দলের প্রতি তাদের অবিচল বিশ্বাস আছে, দলের প্রতি তাদের শ্রদ্ধা রেখে তারা আমাকে সহযোগিতা করবে,
এটাই আমার প্রত্যাশা। যে আপনাদের দলীয় নমিনেশন না পাওয়ার কারণে অনেক জায়গায় আন্দোলন সংগ্রাম করছে, অনেক জায়গায় এই গাড়ি চলাচল বন্ধ করছে, গাড়ি ভাঙচুর করছে, দোকানপাট ভাঙচুর করছে, রাস্তা আগুন দিচ্ছে, কিন্তু তারা হরতাল অবরোধ দেওয়ার মতো তারা কর্মসূচি ঘোষণা দিবে এরকম করে বলছে, কিন্তু সেটা তো হলো দলের ব্যাপার, কিন্তু সরকারে যেহেতু সরকার ক্ষমতায়, কেন সরকারি রাস্তা বন্ধ রাখবে, কেন দোকানপাট বন্ধ ভাঙচুর করবে, কেন তারা হরতাল অবরোধের মতো এরকম কর্মসূচি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিছে আপনাদের নেতাকর্মী, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, আপনারা জানেন বিএনপি হলো বাংলাদেশের এখন সবচেয়ে বড় দল। এই দলের মধ্যে বিভিন্ন প্রকার নেতা আছেন, কর্মী আছেন, তাদের চাহিদা আছে, তাদের প্রত্যাশা আছে। তারা বড় বড় একটা জিনিস লালন করেন, ওই নিয়ে এমপি হতে চান, বিভিন্ন নেতাকর্মী হতে চান, এটা স্বাভাবিক, থাকাই স্বাভাবিক। যদিও আমরা বলি যে আমরা সকলে মিলে একদল, ঠিকই আছে, তারা দলের বাইরে কথা বলে না। এটা হতে পারে, এটা হতে পারে, বিচ্ছিন্ন ঘটনা কিছু হতে পারে। তারা নিজেদের ভুল অচিরেই বুঝবে এবং তারা বিএনপির পক্ষ থেকে কোনো অনাচার, কোনো অনিষ্টতা দেশে হবে বলে আমি বিশ্বাস করি না। আর পুলিশ বা কর্তৃপক্ষ আছে, তারা এটা কন্ট্রোল করবে, এটা তাদেরই দায়িত্ব। তাদেরই দায়িত্ব ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে সঠিক থাকে, তারা এটা করবে। এটা দায়িত্ব হিসেবে তাদের করা উচিত এবং তারা করবেও বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, ইতিমধ্যে আপনি জানেন যে ইসলামী আন্দোলন সহকারে জামাত ইসলাম সহকারে তারা চাইতেছে নির্বাচন আগে গণভোট দেওয়ার জন্য জুলাই সনদের ভিত্তিতে এই আগামী নির্বাচন হবে এবং পিয়ার পদ্ধতি নির্বাচন হবে। আসলে এই দাবিটা আসলে তাদের কতটুকু বাস্তবায়ন হবে, এবং যদি তারা এই দাবির কারণে যদি তারা নির্বাচনে না যায়, আসলে আপনাদের করণীয় থাকবে কি? এখানে দাবি বিভিন্ন দলের বিভিন্ন রকম দাবি উঠতেই পারে, উঠছেও, কিন্তু সবাই মিলে একটি সনদে আমরা স্বাক্ষর করেছি, যে সনদের নিয়ে আমরা আগামীতে এগিয়ে যাব। এখন সর্ব উৎকৃষ্ট পন্থা হলো, আমাদের বহু দাবি থাকতে পারে, ওর প্রত্যাশা থাকতে পারে, আছে, থাকবেও। একদিনই এগুলো প্রত্যাশা সব হবে না, এটা ঠিক। আমাদের কথা হলো, যেটা অন্তর্বর্তীকালীন করেছেন, করে সব দাবি পূরণ করা তাদের পক্ষে সম্ভব না। আমাদের মধ্যে দ্বিমত রয়েছে, আমাদের দলের মধ্যে দ্বিমত রয়েছে। আমরা চাচ্ছি যে নির্বাচন হয়ে যাক, নির্বাচন হয়ে গেলে যারা সংসদে যাবেন তারা আলোচনার ভিত্তিতে একটা গ্রহণযোগ্য ব্যবস্থা নেবেন, তাহলেই একটি সুন্দর বাংলাদেশ হবে, আগামী দিনের একটি শক্তিশালীর একটি দেশ হবে বলে আমরা প্রত্যাশা করি। যে অনেকে আসলে আশঙ্কা করতেছে আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হবে কিনা, আসলে সময় মতন হবে কিনা, সবার মনে এখনো এই দ্বিধাদ্বন্দ্বটা কাটেনি, যেহেতু ওদের আন্দোলন বারবার তারা কর্মসূচি ঘোষণা করতেছে। আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এই ব্যাপারটা এটা দুঃখজনক। দাবি তো কোনো শেষ নাই, প্রথম দিন থেকে দাবি 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 দাবি, রাস্তাঘাট সব বন্ধ, যাতায়াত বন্ধ, মানুষের কষ্ট, কথায় কথায় রাস্তায় যেয়ে যদি আমরা দাঁড়াই, সাধারণ যাতায়াত ব্যবস্থা বন্ধ করি, তাতে আমাদের যার যার অফিসে কাজকর্ম, ছেলেদের লেখাপড়ার, তারপরে ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হচ্ছেও। এবং এর ফলে হলো কি, আমাদের দেশ গরিব দেশ, অর্থনৈতিক দিক থেকে আমরা দুর্বল দেশ। তারপর এগুলি করলে আমরা দিনকে দিন আরও দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের অর্থনীতি বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সুতরাং এভাবে রাস্তাঘাট বন্ধ না করে, ইন্ডাস্ট্রি বন্ধ না করে আমরা আমার দাবিও চালাবো, নির্বাচনও করব এবং সংসদের মাধ্যমে আমরা দাবি দাওয়া আদায় করে নিব। এই সরকার একটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পক্ষে সব দাবি চট করে মেনে নেওয়া সম্ভব নয়। আর এই দাবি দেওয়ার পরবর্তীকালে এগুলোর দায়িত্ব দিবে কে? তারা সাময়িকভাবে আছে। সুতরাং আমি মনে করি এই দাবি দাওয়া নিয়ে বাড়াবাড়ি করা আমাদের কারোর উচিত নয়। আগে নির্বাচনের দিকে ধাবিত হয়ে একটা নির্বাচিত সরকার হলে, সেই নির্বাচিত সরকারের মাধ্যমে আমাদের, যেহেতু জনগণ দ্বারা নির্বাচিত হবে, সেই নির্বাচিত সরকার ভুল বা অন্যায় বা জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করবে বলে আমার বিশ্বাস না, এবং সেটা হবেও না আগামী দিনে।
আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলামের সাথে আপনাদের এত সম্পর্ক ছিল, 18 সালেও আপনারা তাদেরকে দানিশ শীষের এই মার্কা দিয়ে নির্বাচন করার জন্য সুযোগ করে দিলেন, এখন আসলে তাদের সাথে আপনাদের তো বাজাবাজি এরকম বিরোধ কেন, এবং আমরা একজন আরেকজনের বিরুদ্ধে প্রকাশ্যে মানে বক্তব্য দিচ্ছেন, আসলে এত গভীর সম্পর্ক থাকার পরও এইভাবে বিচ্ছিন্ন হওয়ার কারণটা কি? বাজাবাজি বলাটা ঠিক হবে না এখানে। তারা তাদের মত থাকতেই পারে, কতটুকু গ্রহণযোগ্য এটা মানুষই দেখবে, জনগণ দেখবে যে তাদের দাবিগুলো কতটুকু সঠিক। আমরা মনে করি তারা সব দাবি তাদের সঠিক নয়, পাল্টা দাবি আমাদেরও আছে, এনসিপিরও আছে, কিন্তু সব দাবি কি গ্রহণযোগ্য? সব দাবি কি পালন করার মতো আমাদের এই দেশ? এটা আমরা মনে করি না। সেই জন্যই এই সমস্ত দাবি দাওয়া রেখে কাদা ছোড়াছুড়ি না করে আমরা নির্বাচনের দিকে গেলে একটা সুন্দর সমাধান হতে পারে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আপনি তো কিছুদিন আগে আরো কয়েক মাস আগে তজুমুদ্দিনে গেছিলেন, সেখানে একটা বক্তব্য আপনার যে মেজর হাফিজউদ্দিন, তিনি সেখানকার 6বারের এমপি এবং বর্তমান স্থায়ী কমিটির সদস্য, কিন্তু ওনার বিরুদ্ধে ওনার প্রকাশ ওনার বিরুদ্ধে এবং ওনার দলের বিরুদ্ধে আসলে একদল লোক লেখালেখি করে ওনার বিরোধিতা করতেছে। আসলে এখন তো ওনাকে নমিনেশন নিশ্চিত করা হয়েছে, আসলে তাদের ব্যাপারে কি বলবেন? শুনেন, মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম একজন মুক্তিযোদ্ধা। তিনি রণাঙ্গনের থেকে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য কাজ করেছেন। শত্রুর মুখে উনি পড়েছেন, উনি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন, এটা তো আমরা সকলেই মানি। উনি একজন বীর শ্রেষ্ঠ এবং আমাদের এই দেশের জন্য একজন রত্ন। আমি বলি উনি রত্ন। এখন প্রেস মিডিয়া তাদের ফ্রি দিয়ে অনেক কিছু সমালোচনা করতে পারে, করে, কিন্তু ওনার মতো ব্যক্তিত্ব, ওনার মতো নেতা পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। আমরা ভোলাবাসী ভাগ্যবান যে ওনার মতো নেতা আমরা পেয়েছি, এবং উনি সঠিক কাজটি করবে বলে আমার বিশ্বাস। অতীতেও দেখেছি তার কাজকর্মের মধ্যে একটা স্পষ্টতা ছিল এবং সেভাবে উনি কাজ করে। যারা বিরোধিতা করে, বিরোধিতার স্বার্থেই বিরোধিতা করে, আসলে ওই বিরোধিতার কোনো সারমর্ম কোনো কিছুই নেই, করতেই পারে বিরোধিতা। উনি গণতান্ত্রিক প্রিয় মানুষ, উনি গণতন্ত্র পছন্দ করেন। উনি ইনশাল্লাহ আগামীতে নির্বাচন হওয়ার খুবই সম্ভাবনা, কারণ উনি দেশের জন্য যা কাজ করেছেন, দেশ মানে আমি সমস্ত বাংলাদেশের জন্য, জাতির জন্য যে কাজ করেছেন, দেশের মানুষ, তজিমুদ্দিনের মানুষ বা লালমোহনের মানুষ সেটা ভোলার কথা নয়। সুতরাং উনি ওনার পথে এগিয়ে যাবেন। এই সমস্ত সমালোচনা থাকবে, তারা সমালোচনা করে করবেনই, কিন্তু উনি ওনার পথে, সঠিক পথেই উনি বেছে নেবেন এবং সঠিক পথেই উনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এটা দেশবাসীর প্রত্যাশা, এটা আমিও প্রত্যাশা করি। আচ্ছা, গতকালকে যে নমিনেশন নিশ্চিত হওয়ার পরে নুরুল ইসলাম নয়ন ভাই আর সাবেক 3বারের এমপি আলহাজ নাজমুল আলম সাহেবের বাসায় গেছিলেন, কিন্তু আসলে হয়তো উনি বাসায় ছিলেন না, কিন্তু ভিতর থেকে দরজাও খুলে নেই, কোনো সাড়া উনি না পেয়ে কিছুক্ষণ অপেক্ষা করে উনি সেখান থেকে ফিরত আসছে। আসলে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? এইগুলা তো সাময়িক ব্যাপার। উনি নমিনেশন পান নাই, বলে দুঃখ থাকতে পারে, তো হয়তো বা ওই সময় উনি বাসায় ছিলেন না বা অন্য কোথাও ছিলেন বা কিছু, এগুলা খুবই সামান্য ব্যাপার। কালকে মাত্র বিকেলে ঘোষণা হলো, আর ব্যাপারটা হলো রাত্রের সন্ধ্যার পরের ঘটনা। শুধু তাৎক্ষণিকভাবে উনি মনে দুঃখ পেয়ে থাকতে পারেন, এটি স্বাভাবিক। সেই মুহূর্তে হয়তো উনি বাসার বাইরে ছিলেন, দেখা হবে আগামীতে, নিশ্চয়ই দেখা হবে, এক স্টেজে ওটা থাকবেন। কারণ নাজিমুদ্দিন আলম এমন এক ব্যক্তি, উনি দেশের জন্য অনেক কাজ করেছেন। উনি আগামীতে আমরা মনে করি দক্ষিণ ভোলার জন্য, চরপেশনের জন্য এবং ভোলাবাসীর জন্য, ভোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে মিলিয়ে কাজ করবে। উনি তার থেকে পিছনে মোটেই হটবেন না, কারণ উনি সেই ব্যক্তি নয়। উনি নিশ্চয়ই সহযোগিতা করবেন সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে, এটা আমি বিশ্বাস করি। জি, আচ্ছা, আপনাদের ভোলা জেলা বিএনপির সহসভাপতি এবং বর্তমান বিএনপির সদস্য হাসান মাকসুদুর রহমান, আসলে উনি মেজর হাফিজ সাহেবকে অনেকবার আপনাকে নমিনেশন দেওয়ার ব্যাপারে বলতেন এবং আপনাকে প্রচারের জন্য অনেক আমাদেরকেও বলতেন, এবং উনি বেশিরভাগ সময় আপনার সাপোর্ট দেন। আসলে ওনার ব্যাপারে কিছু একটা বলেন। উনি আমার বন্ধু মানুষ, তজিমুদ্দিনের বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট বনেদি পরিবারের সন্তান উনি, এবং তজিমুদ্দিনবাসীর জন্য ভোলায় থেকে যতটুকু করার উনি, আমি দেখেছি ব্যক্তিগতভাবে,
প্রতিবন্ধী মানুষের কোনো বিপদে পড়লে কেস কালেকশনে, যেমন আপনার আওয়ামী লীগের আমলে অনেক ভুয়া ভুয়া কেস ওনার এলাকার মানুষের হয়েছে আমি জানি। উনি ভোলায় আসলে যথাযথভাবে সহযোগিতা করতেন, কোর্টে যেতেন, উকিলের কাছে যেতেন, যেখানে যাওয়ার দরকার উনি যেতেন। এবং এবং এই সাহায্যগুলি উনি কোনো রকম দ্বিধাহীনভাবে পরিশ্রমকে পরিশ্রম মনে না করে উনি সে তজিবুদ্দিবাসীর আপনার চেষ্টা করছেন তাদেরকে সাহায্য করার জন্য। শুধু তাই নয়, উনি ভোলা থেকেও বিএনপিকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেন, আমাদের মিটিংয়ে থাকতেন এবং বাস মালিক সমিতির উনি একজন অন্যতম কর্মকর্তা। উনি এইভাবে সামাজিক কাজগুলি উনি করে গেছেন। উনি আমাকে অত্যন্ত ভালো জানেন বলেই হয়তো আমার কথা মেজর হাফিজ সাহেবকে বলছে বারে বারে। এটি আমি বলবো। জি, আরেকটা প্রশ্ন হলো যে বিভিন্ন জায়গায় যে টিআর কাবিকার কিছু সরকারি কাজ 5 আগস্টের পরে এই কাজগুলা পরিশোধে আসার পরে এগুলা বিএনপি নেতাকর্মীরা বন্টন করছে, কিন্তু সামান্য সামান্য কিছু কাজ আছে, বাকি টাকাগুলো আসলে তাদের ইউনিয়নের সব সেক্রেটারির মাধ্যমে ভাগ হয়ে গেছে এমন অনেকে অভিযোগ তুলছে। আসলে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? এগুলা একটা সরকার পতন হলে, স্বৈরাচার সরকার পতনের পরে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে। কারণ সেই স্বৈরাচারের যা দোসররা গ্রামে গঞ্জে ছিল, ইউনিয়নে দখল করেছিল, বিনা ভোটে দখল করেছিল, তারা তো নিজেদের ভয়, তাদের অতীত কর্মকাণ্ডের হিসাব করি তারা স্টেশন লিভ করে সরে গিয়েছিল। এই একটা ভ্যাকুয়াম সৃষ্টি হওয়ার ফলে সরকারও একটা বেকায়দায় পড়েছে এবং এই সুযোগে কিছু কিছু দুষ্কৃতকারী কিছু কিছু অপকর্ম করেছে, এটা সত্য। এইটার সঙ্গে ঢালাওভাবে বিএনপিকে কোনো দোষারোপ করার কোনো সুযোগ এখানে নাই। যারা খারাপ তারা সর্বদাই খারাপ, সবসময় খারাপ। এটা বিএনপি পছন্দ করে না। বিএনপি এর থেকে বিরত থাকার জন্য সকলকে আমি নির্দেশ দিয়েছি এই সমস্ত অপকর্ম যেন বিএনপি না করে। জি, যে কোনো হাট বাজার, একটা বাজার সামান্য উদাহরণ 5,000 টাকা টাকা সেটা উড়াইতে উড়াইতে 6 লাখ 7 লাখ টাকা এটার দাম বাড়াইছে, কিন্তু এই টাকাটা তো ফাব্রিকের কাছ থেকে টানা হচ্ছে যারা হাট বাজারে যে কোনো কিছু বিক্রি করার জন্য আসে। আসলে এটা তো আপনাদের সামনে নির্বাচন, ভোটের একটা প্রভাব পড়বে কিনা এবং তাদের ব্যাপারে কি বলবেন? প্রভাব পড়তে পারে, কিন্তু এখানে আমি কর্তৃপক্ষ যারা টিওনো সাহেব থাকেন বা সরকারি কর্তৃপক্ষ যারা আছেন, যারা এগুলো ডিল করতেন, স্থানীয় সরকারগুলি তাদের ভূমিকারও আমি সমালোচনা করব, এডিসিদের সমালোচনা করব। তারা শক্ত হাতে এগুলা কেন দেখেন নাই? দুষ্ট লোকেরা সুযোগ নেওয়ার চেষ্টা করবেই। আপনার পুলিশ রয়েছে, ম্যাজিস্ট্রেট রয়েছে, টিওনো রয়েছে, আমাদের অন্যান্য অফিসাররা রয়েছে, থানা লেভেলের, ইউনিয়ন লেভেলের, তারা এটা শক্ত হাতে যদি হ্যান্ডেল করতেন তাহলে এই ঘটনাগুলি ঘটতো না বলে আমি বিশ্বাস করি। শক্ত হাতে পরিচালনা করতে তারা ব্যর্থ হয়েছে। পুলিশও তাদের কাজকর্ম করতে ব্যর্থ হয়েছে। তারা কেন ভয় পান, কেন এগিয়ে আসেন নাই? আসলে একটা পরিবর্তন এসে তাদেরকেও দুর্বল করে দিয়েছে সাময়িকভাবে। এটা সাময়িক ব্যাপার, এগুলো ঠিক হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। জি, আপনারা তো ভোলার 4 আসনেই 4 জনে বিএনপির পক্ষ থেকে নমিনেশন পেয়েছে। এখন আপনারা যাওয়ার সফরটাকে অনেকে চাইছে আমরা 4 জনে যদি প্রতিটা আসনে একসাথে একটা গ্রহণ দেন অথবা একসাথে যান তাহলে মোটামুটি একটা আনন্দিত হতো ভোলাবাসী। আসলে আপনাদের যাওয়ার কর্মসূচিটা কিভাবে রয়েছে এবং আপনারা কবে যাচ্ছেন দেশে? সুযোগ তো শেষ হয়ে যায় নাই, সবেমাত্র গতকাল আমাদের নমিনেশন দিয়েছে আমার দলের পক্ষ থেকে। এখনও কিন্তু শিডিউল প্রপারলি ঘোষণা হয়নি। হোক, যথেষ্ট সময় আছে। দরকার হলে আমরা 4 জন বিএনপির নেতাকর্মীরা আমরা সমস্ত জেলায় আমরা নিশ্চয়ই একবার চক্কর দেব, সকলের সঙ্গে দেখা করব। সকল ভোলাবাসীর সঙ্গে আমরা তাদের সুখ দুঃখের সঙ্গে শেয়ার করব, তাদের অভাব অভিযোগ দেখব এবং আমাদের যে মেসেজ, তারেক রহমানের যে মেসেজ, আমাদের যে আগামী দিনের ম্যানিফেস্টো যেটা হবে, সেই মেসেজ আমি তাদের কাছে পৌঁছে দেব একত্র হই। এটা অচিরেই হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ।